বেসিক্যালি আমি যদি আপনাকে এখন আস্ক করি আপনি ওপো রেনো সিরিজকে কি কারণে চিনেন, তাহলে আপনার উত্তর হতে পারে তার ডিজাইন কিংবা তার ক্যামেরা। তবে কোনো পাবলিক তো আর বলবে না যে তার প্রসেসর ভালো। তবে আমার কাছে রেনো সিরিজ মানে কি, সুন্দর একটি ডিজাইন, ভালো একটা হ্যান্ডফেল, দেন ভালো একটি ক্যামেরা সেটআপ। তবে ব্যাপারটা যদি আসতে কিছু বছর আগে হতো তাহলে স্মার্টফোনগুলোকে এক প্রকার স্মার্টফোন বলা যেতে পারতো। তবে সেই বিবেচনায় বর্তমানে স্মার্টফোনগুলোকে কি বলবো জানি না। আজকে আমরা তেমনই একটা স্মার্টফোন ওপো রেনো 14 কে নিয়ে আলোচনা করতে যাবো, যেটা দেশের বাজারে অফিসিয়ালি 80,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আনঅফিসিয়াল ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হতে পারে, কারণ সেটি 50,000 টাকার মধ্যেই অ্যাভেলেবেল রয়েছে। তবে আজকের ভিডিওতে আমরা অফিসিয়াল প্রাইস পয়েন্ট হিসেবে এটাকে কম্পেয়ার করবো, দেখা যাক এর থেকে ভালো চয়েস বাজারে অ্যাভেলেবেল আছে কিনা। টুকিটাকে সবকিছু নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। স্মার্টফোনটি ফার্স্ট লুক হাতে নিলে তার ডিজাইনটি সবার আগে চোখে পড়বে, তাই সেটি নিয়ে আলোচনা করা যাক। যেটা হাতে নিলে এক কথায় মনে হবে খুবই স্লিম একটা লাইট ওয়েট স্মার্টফোন, কারণ তার কর্নার গুলো কার্ভ করা হয়েছে বিধায় ইনহ্যান্ড ফিলও ভালো পাচ্ছিলাম। গ্লাস ব্যাক আর অ্যালুমিনিয়াম ফ্রেমের কম্বিনেশনের সাথে আসা স্মার্টফোনটির ব্যাকে কিন্তু খুবই আই ক্যাচিং লেভেলের একটি প্যাটার্ন ইউজ করেছে। আর অ্যালুমিনিয়াম ফ্রেম তাই অ্যান্টিনা গুলো দেখতে পাচ্ছেন। আর ফ্রেমে মিস করবেন আপনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থেকে শুরু করে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি স্পিকার সহ এনএফসি। ভালো ব্যাপার, এতে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে আপনার IP68 এবং 69 এর কিন্তু রেটিং দেওয়া হয়েছে। সাথে ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা বললে 7.3 মিলিমিটার থিকনেস এবং 187 গ্রাম ওজনের সাথে আসে স্মার্টফোনটি। সাথে তার ক্যামেরা মডেল এরিয়াটুকুতে ওভারঅল আমি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বললে এখানে সন্তুষ্টিজনকই ছিল। তবে তাই বলে তারা এখানে সীমাবদ্ধ নয়, ব্যাকে ইউজ করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর রেনো সিরিজের মেইন চমক হচ্ছে এটা প্রাইমারি সেন্সরটি আপনার সোনির IMX882 এর 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত মেইন সেন্সর, যাতে রয়েছে OIS। দেন সেকেন্ডারিতে আমরা দেখতে পারবো 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেটা আপনার 3.5x পর্যন্ত অপটিক্যাল জুমকে সাপোর্ট করে। আর এতেও কিন্তু দেওয়া হয়েছে OIS। তবে সর্বশেষ বৈষম্যর কাতা সৃষ্টি করবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সরটি আমি মনে করি। ব্যাপারটা এক বাক্যে বুঝলে অনেকটাই বিরিয়ানির মধ্যে এলাচি ধরতে পারেন। ব্যাপারটা আমি সামনে অবশ্যই ক্ল্যারিফাই করছি। তবে তার আগে যদি আমি আপনাকে বলি, সেম সেন্সরটি আমরা 25 কিংবা 26,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু ইনফিনিক্স হট 16 প্রো প্লাসও দেখতে পেয়েছি। এখন প্রশ্ন থাকতে পারে তাই বলে কি দুইটার ক্যামেরা রেজাল্টই সেম? তবে না, আপনার যেহেতু এটা একটা 80,000 টাকার দামের প্রাইস পয়েন্ট, তাই এর ISP কিন্তু আপনার ওই 26,000 টাকা প্রাইস পয়েন্টের তুলনায় বেশি। পিকচার প্রসেসিংটা তো আপনি ওপ্পোতেই বেশি ভালো পাবেন। সেম সেন্সরটা মনে হয় আমরা ওপ্পো রেনো 14 অ্যাপও দেখতে পেয়েছি। তবে ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে মেন ক্যামেরা কিংবা প্রাইমারি সেন্সরের ক্যামেরা কোয়ালিটি বেশ শার্প এবং ডাইনামিক রেঞ্জও ভালো ছিল। কিছু কিছু কালার আপনার কিছুটা পপ টাইপের করে তোলে, তবে খুব বেশি না আর্টিফিশিয়াল লাগে না, সেটা ভালোই লাগে ছবিগুলো। অবশ্যই কিছু ক্যামেরা স্যাম্পল দেখতে পাচ্ছেন আপনি কিন্তু পোর্ট্রেটে 1x 2x এবং 3.5x এ কিন্তু ছবিগুলো তুলতে পারবেন। তবে হ্যাঁ, বৈষম্যের যেহেতু কাতা সৃষ্টি করেছে আল্ট্রা ওয়াইড, আপনি আল্ট্রা ওয়াইডে সর্বোচ্চ 1080p 30fps এর ভিডিওগুলি শুট করতে পারবেন। তবে এই আসলে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডটা কিন্তু এর সাথে কিন্তু ম্যাচ করতে পারে না একটা 80,000 টাকার দামের স্মার্টফোন। এখানে মিনিমাম 10 কিংবা 12 মেগাপিক্সেল দিলেও তো হতো। সেই বিবেচনায় আপনি যদি নাথিং এর বর্তমান সিরিজগুলোতে দেখেন, যেখানে আমরা নাথিং ফোন 3 অথবা 3 এর কথা বলি, তাহলে ব্যাকে সবগুলো কিন্তু 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ বলবো। আপাতত সেই বিবেচনায় যাচ্ছি না। এখন এই প্রাইস পয়েন্টের মধ্যে এর একটা অবশ্য কম্পিটিটর রয়েছে, সেটা হচ্ছে আপনার Honor 400 Pro। আর আপনি যদি দুটার ক্যামেরা স্যাম্পলে একসাথে বিবেচনা করেন, তাহলে সেক্ষেত্রে Honor অনেকটাই এগিয়ে থাকবে। তবে Honor 400 Pro এর ক্যামেরা বিবেচনায় কেন যায় না রেনো সিরিজকে এবছরের ক্যামেরা খেতাবটা দিতে পারলাম না, কারণ অলমোস্ট সেম প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু আপনার Honor 400 Pro এটাতে কিন্তু আরো বেশি ভালো রেজাল্ট পাচ্ছিলাম আমরা। তবে ইন ফিউচারে LMC কিংবা GKM ইউজ করার জন্য এখানে ক্যামেরা টু API লেভেল 3 সাপোর্ট রয়েছে। তবে লো লাইটে খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু আমি পাই না যেমনটা আশা করেছিলাম। তবে ডিসপ্লের ক্ষেত্রে আসলে কতটা তাল মিলাতে পেরেছে সেটাও তো অবশ্যই দেখতে হবে। ফ্রন্টে 6.79 ইঞ্চি মাপের 120 Hz রিফ্রেশের যুক্ত একটি অ্যামোলেড ডিসপ্লে দেখতে পারবো। ফার্স্ট ইমপ্রেশনের ডিসপ্লেটি সবারই পছন্দ হতে পারে, চেইন এবং বেজেল সিমেট্রিক্যাল টাইপেরই দেওয়া হয়েছে। তার সাথে 1200 নিটসের পিক ব্রাইটনেস আর প্রোটেকশন করার জন্য এটিকে কর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন তো থাকছেই। আর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপনি আন্ডার ডিসপ্লে দেখতে পারবেন। অপটিক্যাল তাই পজিশনটা কিছুটা নিচে মনে হতে পারে। অল ওভার ডিসপ্লের প্রসঙ্গে এক বাক্যে এখানে একটা ইমার্সিভ লেভেলের ডিসপ্লে দেওয়া হয়েছে আমি বলবো। তবে পারফরমেন্সের প্রসঙ্গে আসলে জিনিসটা কিভাবে দেখা হচ্ছে আমি জানি না, কারণ মিডিয়াটেক ডায়মন্ডসিটি A350 যেটা 4nm বেস্ট একটা অক্টাকোর প্রসেসর। তবে হ্যাঁ, 80,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আপনি কি আশা করেন? আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি অবশ্যই স্ন্যাপড্রাগনের 8 সিরিজের কোনো একটা প্রসেসর আশা করব, যেমন আপনার 8s Gen 3 হলো অথবা 8 Gen 3 হলো। এখন কিছু মানুষের প্রশ্ন হতে পারে আপনার কেন এত চুলকাচ্ছে? চিপসেটটি দ্বারা ভালোভাবে তো মাল্টিটাস্কিং করা যাচ্ছিল, তার সাথে পাবজি স্মুথ প্লাস এক্সট্রিম গ্রাফিক্সে রেখে খেলা যাচ্ছিল, আর COD তো সম্পূর্ণ হাই গ্রাফিক্সে রেখে প্লে করা যাচ্ছিল। তাহলে খারাপ কি চিপসেটের ক্ষেত্রে? তার কারণ সেম চিপসেটটা কিন্তু আমরা 36,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে OnePlus Nord CE5ও দেখতে পেয়েছি, আর 40,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেও কিন্তু ইনফিনিক্স GT30 Pro তো দেখতে পেয়েছি। তাই আমি বলবো যে এখানে অবশ্যই একটা বিরাট গ্যাপ রয়েছে, কারণ বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমি ব্রাউজিং করলেই শুধু Oppo Reno 14 এর অ্যাড দেখতে পাচ্ছি, কেন জানি না। তবে তারা যে বিবেচনায় অ্যাডটি করেছে আসলে আমার
আমার মনে হয় না স্পেসিফিকেশনটা ততটা গ্রহণযোগ্য ছিল। এক কথা তারা এরকমও পারতো মার্কেটিং এর ক্ষেত্রে যে কস্টটা করেছে সেটা কিন্তু মোবাইলে দিয়ে মার্কেটিং ক্ষেত্রে একটু কম কস্ট করতো। তারপর যদি স্পেসিফিকেশনটা ভালো দিত তাহলে ভ্যালু ফর মানিও বলা যেতে পারতো। ব্যাক এন্ডে কালারওয়েজ 15 কে দেখতে পারবো, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসবে। আর কালারওয়েজ নিয়ে খুব একটা বেশি কথা বাড়বো না, টপ 3 তে না থাকলেও কিন্তু টপ 5 কিংবা টপ 10 এর মধ্যে এটা থাকবেই থাকবে। সাথে মিস করবেন না এর এআই ফিচারগুলো। DDR5X এর র্যাম এবং 3.1 এর স্টোরেজ টাইপ মোটামুটি ভালোই কম্বিনেশন ক্রিয়েট করেছে, যার বেস ভেরিয়েন্ট হচ্ছে 8 256। তবে সেম প্রাইস পয়েন্টে আমরা কিন্তু হনরে 512 জিবি দেখতে পাচ্ছি, তাই সেই বিবেচনা হনর এই ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবে। আর যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলে এই ক্ষেত্রে অবশ্যই হনর এগিয়ে থাকবে, কারণ সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মতন একটি পাওয়ারফুল চিপসেট। তবে ওভারঅল এই চিপসেটটি খুব একটা বেশি হাই গ্রাফিক্স গেমের জন্য না হলেও মোটামুটি টুকটাক লেভেলের গেমিং আর ডে বাই ডে মাল্টিটাস্কিং এর জন্য মোটামুটি ঠিকঠাকই ছিল। ব্যাটারির ক্ষেত্রে প্লাস পয়েন্ট বলবো কিংবা এভারেজ পয়েন্ট বলবো জানি না, 6000 mAh এর ব্যাটারিটা আসলে আমরা বর্তমানে 15-20 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছি। তার সাথে এটিকে চার্জ করার জন্য 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই প্রাইস পয়েন্টের মধ্যে বেসিক্যালি তো ওয়্যারলেস চার্জিং দেওয়ার কথা, তবে এই থেকে বিলুপ্ত। তারা এক কথায় মার্কেটিং করার জন্য স্মার্টফোনটি থেকে বেশ ভালোই কস্ট কাটিং করেছে। এখন প্রশ্ন এই যে স্মার্টফোনটিকে আসলে ভ্যালু ফর মানি, হ্যাঁ ভ্যালু ফর মানি যদি বলতে পারতাম, স্মার্টফোনটি আপনার 50 কিংবা 52 হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল হলে আমার মতে। তবে অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ স্বাধীন দেশের আপনারাও স্বাধীন নাগরিক। তবে সর্বশেষ আমার ওপিনিয়ন হচ্ছে এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটি কেনা উদয় 1000 টাকা খরচ, আপনি তার বদলে কিন্তু হনর 400 প্রোকে দেখতে পারেন। এখন বাকিটা আপনাদের উপর, যেহেতু আপনারাও এই দেশের স্বাধীন নাগরিক।